হ্যালো বন্ধুরা, তোমরা যারা যারা ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 50টি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা সহ। তো এর আগে আমি ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের নিয়ে 42টি প্র্যাকটিস সেট বানিয়ে রেখেছি 50টি প্রশ্ন করে। তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো তো অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলির লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা দেখে নেবে। আর ভিডিও শেষে অবশ্যই জানাবে যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। তো চলো শুরু করি। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের জাতীয় বাণী কোনটি? আর তোমরা যদি উত্তরগুলি জেনে থাকো তো অবশ্যই আমার উত্তর দেওয়ার আগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। তো দেখো, ভারতের জাতীয় বাণী হচ্ছে সত্যমেব জয়তে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এটি মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হচ্ছে সত্যেরই জয় হোক। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, 2011 সালে জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যে মহিলা সাক্ষরতার হার সর্বনিম্ন? প্রায় 52.66%। তো দেখো, মহিলা সাক্ষরতার হার সর্বনিম্ন হচ্ছে রাজস্থান রাজ্যে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 2011 সালের আদমশুমারি অনুযায়ী রাজস্থানে মহিলাদের শিক্ষার হার অন্যান্য রাজ্যের তুলনায় সবচেয়ে কম, এবং সমস্ত দিক থেকে যদি সাক্ষরতার হারের দিক থেকে যদি বিবেচনা করা হয় তাহলে সর্বনিম্ন হচ্ছে বিহারে ভারতের মধ্যে সর্বনিম্ন সাক্ষরতা রয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, ভারতের সবচেয়ে জনবহুল মহানগর 2011 সালের জনগণনা অনুযায়ী কোনটি? তো দেখো, তিনের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাই। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 2011 সালের রিপোর্ট অনুযায়ী মুম্বাই ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট শহর। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? তো ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার হলেন রমা দেবী। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো VS রমা দেবী 1990 সালে ভারতের প্রথম একমাত্র মহিলা মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, ভারতের প্রথম IPS অফিসার কে ছিলেন? তো দেখো, ভারতের প্রথম IPS অফিসার ছিলেন কিরণ বেদি। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1972 সালে তিনি ভারতীয় নারী হিসেবে ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে বা IPS-এ যোগ দেন। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, প্রথম ভারতীয় হিসেবে কে বুকার পুরস্কার জয় করেন? তো দেখো, প্রথম ভারতীয় হিসেবে বুকার পুরস্কার জয় করেন অরুন্ধতী রায়। মূলত এটি সাহিত্যের একটি পুরস্কার। তো দেখো, অরুন্ধতী রায় 1997 সালে তার বিখ্যাত উপন্যাস দ্য গড অফ স্মল থিংস এর জন্য তিনি এই আন্তর্জাতিক পুরস্কারটি পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় বিচারপতি কে ছিলেন? তো দেখো, সাতের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে রমাপ্রসাদ রায়। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো তিনি কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? তো দেখো, 8-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো লর্ড মাউন্টব্যাটেনের বিদায় নেওয়ার পর তিনি হলেন প্রথম এবং একমাত্র ভারতীয় যিনি এই পদে অধিষ্ঠিত হন। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, প্রথম কোন চলচ্চিত্র পরিচালককে 1992 সালে অস্কার পুরস্কার দেওয়া হয়েছিল? তো দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে সত্যজিৎ রায়কে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো চলচ্চিত্র জগতে তার অনন্য অবদানের জন্য এই 1992 সালে তাকে চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় পুরস্কার এই অস্কার পুরস্কার দেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট যা 1780 সালে প্রকাশনা হয়েছিল কার সম্পাদনায় প্রকাশিত হয়েছিল? তো দেখো, 10-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে জেমস অগাস্টাস হিকি। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1780 সালে কলকাতা থেকে এটি প্রকাশিত হয়, যা হিকির গ্যাজেট নামেও পরিচিত ছিল। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, ভারতের প্রথম মেট্রো রেল 1984 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তোমরা মনে রাখবে, মেট্রো রেল 1984 সালে কোন শহরে চালু হয়েছিল? তো 11-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্রথম মেট্রো রেল চালু হয়েছিল কলকাতায়। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 24শে অক্টোবর 1984 সালে কলকাতার ভবানীপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ভারতের প্রথম ভূগর্ভস্থ রেল চলাচল শুরু হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের দীর্ঘতম সড়ক পথ কোনটি? NH2, NH6, NH44 নাকি NH34? তো দেখো, 11-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে NH44। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এটি শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের,
ভারতের মিষ্টি জলের হ্রদ উলার হ্রদ কোথায় অবস্থিত? তো দেখো ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ, এটি মূলত অবস্থিত জম্মু কাশ্মীরে। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি এশিয়ার অন্যতম বৃহত্তম এবং ভারতের প্রধান মিষ্টি জলের হ্রদ বা ঝিলাম নদীর গতিপথে অবস্থিত এই উলার হ্রদ। নেক্সট প্রশ্ন দেখো আমাদের রয়েছে ভারতের উচ্চতম স্টেশন ঘুম স্টেশন যেটি দার্জিলিংয়ে অবস্থিত, এটি কোন লাইনে অবস্থিত? তো দেখো 14 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ন্যারো গেজ লাইন, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে একটি ঐতিহাসিক ন্যারো গেজ লাইন যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের ভারতের উষ্ণতম স্থান ফলৌদি কোন রাজ্যে অবস্থিত? তো দেখো ভারতের উষ্ণতম স্থান ফলৌদি, এটি মূলত অবস্থিত রাজস্থানে। এই উষ্ণতম স্থান বলতে মূলত রাজস্থানের কোথায় আমাদের প্রথম মনে পড়ে, তাই এখানে ফলৌদি হচ্ছে রাজস্থান রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন আমাদের রয়েছে দেখো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো দেখো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তিনি 1947 সালে স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের দেখো পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? রয়্যাল বেঙ্গল টাইগার, মেছো বিড়াল, শ্বেতকণ্ঠ মাছরাঙা নাকি হাতি? তো দেখো পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে মেছো বিড়াল, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 2012 সালে পশ্চিমবঙ্গ সরকার পরিবেশগত ভারসাম্য রক্ষায় এই মেছো বিড়ালকে রাজ্য পশু হিসেবে ঘোষণা করে এবং পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম হচ্ছে শ্বেতকণ্ঠ মাছরাঙা, মনে রাখবে। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ধানের গোলা বর্ধমান হলে বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়? তো দেখো এখানে মূলত দুটি প্রশ্ন লুকিয়ে আছে। তো দেখো পশ্চিমবঙ্গের ধানের গোলা হচ্ছে বর্ধমান এবং বাংলার অক্সফোর্ড বলা হয় মূলত নবদ্বীপকে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো প্রাচীনকাল থেকেই শিক্ষা সংস্কৃতি ও পাণ্ডিত্যের কেন্দ্র হওয়ার কারণে নবদ্বীপকে এই উপাধি দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের ছত্তিশগড় রাজ্যে মোট কয়টি জাতীয় উদ্যান রয়েছে? ছত্তিশগড় রাজ্যে তো 19 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 3টি জাতীয় উদ্যান রয়েছে ছত্তিশগড় রাজ্যে। তো ছত্তিশগড় রাজ্যে 3টি জাতীয় উদ্যান হলো ইন্দ্রাবতী, কাঙ্গের ভ্যালি এবং গুরু খাসিদাস জাতীয় উদ্যান। এই 3টি জাতীয় উদ্যান রয়েছে মূলত ছত্তিশগড়ে। এবং পশ্চিমবঙ্গে কতগুলি জাতীয় উদ্যান রয়েছে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে তা জানিয়ে দেবে। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের 2024 সালে প্যারিস অলিম্পিকের অফিসিয়াল মোটো বা স্লোগান কী ছিল? তো দেখো 20 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে গেমস ওয়াইড ওপেন, অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো অন্তর্ভুক্তিমূলক এবং সর্বজনীন অংশগ্রহণের বার্তা দিতে এই স্লোগানটি ব্যবহার করা হয়েছিল। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের প্যারিস অলিম্পিক 2024-এ ভারতের হয়ে 10 মিটার এয়ার পিস্তল শ্যুটিংয়ে প্রথম ব্রোঞ্জ পদক কে এনেছিলেন? তো দেখো 21 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মনু ভাকের, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তিনি প্রথম ভারতীয় মহিলা শ্যুটার হিসেবে অলিম্পিকে পদক জিতে ইতিহাস তৈরি করেছেন। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের 2026 সালে শীতকালীন অলিম্পিক গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে? তো দেখো শীতকালীন অলিম্পিক গেমস 2026 সালে এটি মূলত অনুষ্ঠিত হবে ইতালিতে, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ইতালিতে 2026 সালে শীতকালীন অলিম্পিক এবং কর্টিনা ডি অ্যাম্পেজো শহরে অনুষ্ঠিত হবে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের ইরাকের রাজধানীর নাম কি? তো দেখো ইরাকের রাজধানীর নাম হচ্ছে বাগদাদ। সবথেকে বেশি পড়ে এই প্রশ্নটি মূলত যে কোনো কম্পিটিটিভ এক্সামে। তো ইরাকের রাজধানীর নাম হচ্ছে বাগদাদ, মনে রাখবে অবশ্যই। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের বিশ্ব ঐতিহ্যবাহী স্থান তাজমহল কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত হয়? তো দেখো 24 সালে এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 1983 সালে, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মুঘল স্থাপত্যের অন্যতম নিদর্শন হিসেবে তাজমহল 1983 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায়। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন? পেনিসিলিন তো দেখো 25 সালে এখানে সঠিক উত্তর হয়ে যাবে আলেকজান্ডার ফ্লেমিং, অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো স্কটিশ বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং 1928 সালে বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক হিসেবে এই পেনিসিলিন আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের রক্ত সংবহন পদ্ধতি কে আবিষ্কার করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 26 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে রক্ত সংবহন পদ্ধতি আবিষ্কার করেছিলেন উইলিয়াম হার্ভে, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ইংরেজ চিকিৎসক উইলিয়াম হার্ভে 1628 সালে মানবদেহে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালন পদ্ধতি বর্ণনা করেন। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের
উদ্ভিদের বৃদ্ধি পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্র কেসকোগ্রাফ কে আবিষ্কার করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো আমাদের রাজ্যের পরীক্ষার জন্য। তো দেখো, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপের জন্য এই কেসকোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেছিলেন জগদীশচন্দ্র বসু। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু উদ্ভিদের অতি সামান্য বৃদ্ধি পরিমাপের জন্য এই সংবেদনশীল যন্ত্রটি তৈরি করেছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, জাতির জনক উপাধিটি মোহনদাস করমচাঁদ গান্ধীকে কে দিয়েছিলেন? তো দেখো, জাতির জনক, তো মহাত্মা গান্ধীকে জাতির জনক বলা হয়। তো এই উপাধিটি দিয়েছিলেন দেখো সুভাষচন্দ্র বসু। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1944 সালে সিঙ্গাপুরের রেডিও থেকে এক ভাষণে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম মহাত্মা গান্ধীকে জাতির জনক বলে সম্বোধনা করেন। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, জলভীতি বা পানি থেকে অতিরিক্ত ভয় পাওয়াকে কি বলা হয়? তো যখন জলভীতি অর্থাৎ জল থেকে অতিরিক্ত ভয় পাওয়াকে মূলত হাইড্রোফোবিয়া বলা হয়। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো গ্রিক শব্দ হাইড্রো কথাটির অর্থ হচ্ছে জল এবং ফোবিয়া কথাটির অর্থ হচ্ছে ভয়। এখান থেকে মূলত এই নামটি উৎপন্ন হয়েছে, যা মূলত জলাতঙ্ক রোগের একটি লক্ষণ। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের আত্মজীবনীর নাম কি? তো দেখো 30 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, উইংস অফ ফায়ার। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এই বইতে ডক্টর কালামের শৈশব থেকে শুরু করে ভারতের মিসাইল প্রোগ্রামে তার অবদানের কাহিনী বর্ণিত রয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে, প্রতি বছর কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? তো দেখো 31 এখানে সঠিক উত্তর হয়ে যাবে 5ই জুন। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘ 1974 সাল থেকে প্রতি বছর 5ই জুন এই দিনটিকে মূলত এই বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, শাকসবজি উন্নত উপায়ে চাষবাস সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? তো দেখো, শাকসবজির উন্নত উপায়ে চাষবাস সংক্রান্ত বিদ্যাকে মূলত বলা হয় ওলেরিকালচার। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো উদ্যান পালন বিদ্যার যে শাখায় ভোজ্য শাকসবজি চাষ নিয়ে আলোচনা করা হয় তাকে মূলত ওলেরিকালচার বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো আমাদের রয়েছে, সাহিত্য ও সাংবাদিকতার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য নিচের কোন পুরস্কারটি দেওয়া হয়ে থাকে? অর্জুন পুরস্কার, পুলিৎজার পুরস্কার, গ্র্যামি পুরস্কার নাকি কলিঙ্গ পুরস্কার? তো দেখো 33 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পুলিৎজার পুরস্কার। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এটি সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীত রচনার ক্ষেত্রে আমেরিকার একটি অত্যন্ত সম্মানজনক আন্তর্জাতিক পুরস্কার। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, তামিলনাড়ু রাজ্যের বিখ্যাত এই পোঙ্গল উৎসব ছাড়া জালিকাট্টু কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো 34 এখানে সঠিক উত্তর হয়ে যাবে এই জাল্লিকাট্টু, এটিও মূলত তামিলনাড়ু রাজ্যে অনুষ্ঠিত হয়। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো জাল্লিকাট্টু হলো তামিলনাড়ুর একটি ঐতিহ্যবাহী ষাঁড়কে বশ করার খেলা, যা পোঙ্গল উৎসবের অংশ হিসেবে পালিত হয়। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, দেখো গুজরাটের অত্যন্ত জনপ্রিয় লোকনৃত্য দুটির নাম কি? তো দেখো গুজরাটের সবচেয়ে জনপ্রিয় দুটি লোকনৃত্যের নাম হচ্ছে গরবা ও ডান্ডিয়া রাস। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এই দুটি নৃত্য গুজরাটের সংস্কৃতি ও নবরাত্রি উৎসবের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিচিত। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, দক্ষিণ ভারতের অথিরাপিল্লি জলপ্রপাতকে কোন জলপ্রপাতের সাথে তুলনা করে দক্ষিণ ভারতের নায়াগ্রা বলা হয়? তো এখান থেকেও মূলত দুটি প্রশ্ন আমাদের কাছে আসছে। দেখো এখানে ভারতের নায়াগ্রা মূলত বলা হয় চিত্রকূট জলপ্রপাতকে, এবং দক্ষিণ ভারতের জলপ্রপাত মূলত বলা হয় এই অথিরাপিল্লি জলপ্রপাতকে। তো দেখো 36 এখানে সঠিক উত্তর হয়ে যাবে চিত্রকূট জলপ্রপাতকে। এটি মূলত ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, রাগবি এর প্রতিটি দলে কতজন করে খেলোয়াড় থাকে? তো রাগবি এর প্রতিটি দলে মূলত 15 জন করে খেলোয়াড় থাকে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? তো দেখো 39 এখানে সঠিক উত্তর হয়ে যাবে লোকটাক হ্রদ। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি মণিপুর রাজ্যে অবস্থিত এবং এর উপর ভাসমান দ্বীপ ফুমদি এর জন্য বিশ্বজুড়ে বিখ্যাত, এবং এই লোকটাক হ্রদের উপরেই অবস্থিত ভারতের ভাসমান জাতীয় উদ্যান, যার নাম হচ্ছে কেইবুল নামজো ন্যাশনাল পার্ক। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রথম 1852 সালে কে মেপেছিল? তো দেখো 40 এখানে সঠিক উত্তর হয়ে যাবে রাধানাথ সিকদার। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এই বাঙালি গণিতবিদ প্রথমবার ত্রিকোণমিতির গণনা ব্যবহার করে মাউন্ট এভারেস্টের সঠিক উচ্চতা নির্ণয় করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো আমাদের রয়েছে,
বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ ঝড় বৃষ্টির মতো আবহাওয়াজনিত ঘটনা ঘটে থাকে? তো দেখো 41-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে ট্রপোস্ফিয়ার স্তরে, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বায়ুমণ্ডলের এই সর্বনিম্ন স্তরেই ধূলিকণা জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ ও বৃষ্টি সৃষ্টি করে থাকে, তার জন্য একে মূলত ঝড়ঝঞ্ঝাপূর্ণ স্তরও বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, পৃথিবীর অভ্যন্তরে শিয়াল এবং সীমা এর মধ্যবর্তী কোন বিযুক্তি রেখা রয়েছে? তো দেখো 42-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে শিয়াল এবং সীমার মাঝে মূলত কনরাড বিযুক্তি রেখা অবস্থিত, অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এবং আরও যে বিযুক্তি রেখাগুলি রয়েছে সেগুলি মূলত কোন দুটি স্তরের মাঝে অবস্থিত তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার পেইরি অঞ্চলে প্রবাহিত হওয়া চিনুক বায়ুকে অন্য কী নামে ডাকা হয়ে থাকে? তো দেখো 43-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি তুষার ভক্ষক, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এই উষ্ণবায়ু শীতকালে দ্রুত বরফ গলিয়ে দেয় বলে একে তুষার ভক্ষক বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগর এবং চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে কী বলা হয়ে থাকে? তো দেখো 44-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি টাইফুন বলা হয়ে থাকে। তো ক্রান্তীয় অঞ্চলে এই শক্তিশালী ঘূর্ণিঝড়টি মূলত পূর্ব এশিয়ার উপকূল অঞ্চলে লক্ষ্য করা যায়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, একই পরিমাণ বৃষ্টিপাতযুক্ত স্থান সংযোগকারী রেখাকে কী নামে ডাকা হয়? তো দেখো 45-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে আইসো হেড, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মানচিত্রের সমান বৃষ্টিপাত বিশিষ্ট অঞ্চলগুলিকে যে কাল্পনিক রেখার দ্বারা যুক্ত করা হয় তাকে মূলত আইসো হাইড বলা হয়, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ভারত ও চীনের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমারেখাটির নাম কি? তো 46-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে ম্যাকমোহন লাইন, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ভারত এবং পাকিস্তানের মাঝে যে লাইনটি রয়েছে তার নাম হচ্ছে রেড ক্লিফ লাইন। ভারত এবং আফগানিস্তানের মাঝে যে লাইনটি রয়েছে তা হচ্ছে ডুরান্ড লাইন এবং 3 বিঘা করিডোর মূলত ভারত এবং বাংলাদেশের সীমান্তে অবস্থিত। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, দেখো দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামানের মধ্যবর্তী জলপথকে কি বলা হয়ে থাকে? তো দেখো দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামানের মধ্যবর্তী জলপথকে মূলত ডানকান প্যাসেজ বলা হয়, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি ভারত মহাসাগরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রণালী যা দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানকে আলাদা করেছে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? তো দেখো 48-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কেরালার আনাইমালাই পর্বত শ্রেণীতে অবস্থিত এই 2695 মিটার উচ্চতা বিশিষ্ট এই শৃঙ্গটি হচ্ছে দক্ষিণ ভারতের সবচেয়ে উচ্চতম শৃঙ্গ। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ভারতের কোন শহরকে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বা ভারতের উদ্যান নগরীও বলা হয়? তো 49-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে বেঙ্গালুরুকে, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো তথ্য প্রযুক্তি শিল্পের ব্যাপক উন্নতি এবং প্রচুর পার্কের উপস্থিতির কারণে বেঙ্গালুরুকে এই নামে ডাকা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন দেখো, ভারতের কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? তো দেখো 50-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে আলু গবেষণা কেন্দ্র মূলত অবস্থিত সিমলাতে, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো হিমাচল প্রদেশের সিমলায় 1949 সালে কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্রটি স্থাপিত হয়েছিল। তো বন্ধুরা এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন। আশা করি তোমরা এই 50টি প্রশ্নের মধ্যে 40-এর বেশি প্রশ্নের উত্তর দিতে পেরেছো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।